হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য অসাধারণ একটা ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে রোমান্টিক লাভ স্টোরির পাশাপাশি অনেক ফানি মোমেন্টও রয়েছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে চলে যাই। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা ইরাকে দেখতে পাই। ইরাকে দেখে যতটা কিউট আর ইনোসেন্ট মনে হচ্ছে, সে কিন্তু ততটাই চঞ্চল আর দরজাল টাইপের মেয়ে। সে কাউকেই পরোয়া করে না। আজকে ইরা ঘুমের মধ্যে কাউকে টাচ করতে থাকলে লোকটি বলে যথেষ্ট হয়েছে, আমাকে আর টাচ করবে না। এই শুনে ইরার ঘুম ভাঙলে সে তার বিছানায় একটা ছেলেকে দেখে লাথি মেরে নিচে ফেলে দেয়। এখান থেকে কাহিনী চলে যায় 6 ঘন্টা আগে। আমরা দেখি ইরা একটি দোকানের সামনে লিফলেট দিচ্ছিল। আসলে ইরা এই দোকানে পার্ট টাইম জব করত। দোকানের ভিতরে এসে ইরা দেখে ওর মালিক এক্সপায়ার হওয়া খাবারের গায়ে নতুন করে ডেট লাগাচ্ছে। ইরা ওনাকে এরকম খারাপ কাজ করতে নিষেধ করে, কিন্তু মালিক তো তার কোনো কথাই শোনে না, উল্টো ইরাকে অনেক বকা দিতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে মালিক তো ইরাকে চাকরি থেকেই বের করে দেয়। আসলে ইরা কখনই অন্যায় মেনে নিত না, খারাপকে খারাপ আর ভালোকে ভালো বলতো। মালিকের মুখের উপর কথা বলার কারণে সে এখানে চাকরিটা হারিয়ে ফেলে। অন্যদিকে স্প্রিংসি রিসোর্ট হোটেল দেখানো হয়। এখানে আমরা আমাদের গল্পের নায়ক জিয়ানকে দেখতে পাই। জিয়ান ছিল এই হোটেলের ওনারের ছেলে। জিয়ান তাদের এই হোটেলটাকে অনেক ভালোবাসে আর সবকিছু নিজেই দেখভাল করে। তাছাড়া সে সবসময় কাজ নিয়ে থাকতেই পছন্দ করে, এমনকি তার সব কাজ একদম পারফেক্টলি চাই। হোটেলের সুনাম বজায় রাখার জন্য ও সবকিছু করতে পারে। এখানে স্টাফরা জিয়ানকে বলতে থাকে, একজন গেস্ট কমপ্লেন করেছে আমাদের শাওয়ার নাকি নোংরা। ব্যাপারটা জিয়ান নিজেই সামলাতে যায় আর ওই মহিলাকে বলে এই ওয়াটার ফিল্টারটা জার্মানি থেকে এক্সপোর্ট করা হয়েছে। যেহেতু হোটেলটা 20 বছরের পুরনো, এই জন্য শাওয়ারের রংটা একটু ঝলসে গিয়েছে, তবে এই কলের পানিতে কোনো রকম সমস্যা নেই, একদম ঠিকঠাক আছে। এটা প্রমাণ করার জন্য জিয়ান তো ওয়াশরুমের পানি পর্যন্ত খেয়ে ফেলে। কি একটা অবস্থা ভাবুন। এত কনফিডেন্টলি জিয়ান ব্যাপারটাকে সামলিয়েছে যে মহিলা তার উপর একদম ইমপ্রেস হয়ে যায়। তিনি আর কিছুই বলে না। কিন্তু পরের সিনে আমরা দেখি হোটেলের সুনাম বাঁচিয়ে রাখার জন্য জিয়ান তো ওয়াশরুমের পানি খেয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু এখন তার কাছে বিষয়টা খুবই ঘৃণা লাগছিল, এমনকি পেটে পর্যন্ত ব্যথা হচ্ছিল। তখনই ম্যানেজার এসে আরেকটা সমস্যার কথা জানায় যে আরেকজন গেস্টের নাকি কোটের বুতাম হারিয়ে গিয়েছে। অনেক খোঁজার পরও সেটা পাওয়া যায়নি। জিয়ান বলে ঠিক আছে, আমি নিজেই ব্যাপারটা দেখছি। এদিকে ইরা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, তবে তার বয়ফ্রেন্ড তো তাকে চিট করে অন্য আরেকটি মেয়ের সঙ্গে ডেট করে বেড়াচ্ছে। এ দেখে ইরা তো ভীষণ রেগে যায় আর তার বয়ফ্রেন্ডের মুখের উপর পানি ছুঁড়ে মারে। বেচারি দিনরাত কষ্ট করছে তারা যেন ফিউচারে ভালো থাকতে পারে, আর এ ফাজিল ছেলে তাকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের সাথে রোমান্স করে বেড়াচ্ছে। ইরা ওকে অনেকগুলো কথা শুনিয়ে ব্রেকআপ করে চলে যায়। এবার ইরা তার বেস্ট ফ্রেন্ড এনির সঙ্গে এসে দেখা করে। এনি যখন জানতে পারে ইরার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে, তখন এনির তো অনেক রাগ হয়। এনি ছিল একজন সিঙ্গার, সে অনলাইনে লাইভ স্ট্রিম করত। এখানে এনি ইরার জন্মদিনের উপহার হিসেবে একটি 5 স্টার হোটেলের রুমের চাবি দেয় একদিন থাকার জন্য। আর এখন এনিকে লাইভ করতে যেতে হবে, কিন্তু সমস্যা হলো ওকে বোতামটি একজনকে দিতে হবে। এই শুনে ইরা বলে সমস্যা নেই, তুই যা, আমি তোর হয়ে ওনাকে বোতামটি দিয়ে দিব। এই শুনে এনি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ইরাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর জিয়ান সেখানে আসে ওই বোতামটি নেওয়ার জন্য। আসলে হোটেলে থাকা লোকটির যে বোতামটা হারিয়ে গিয়েছিল, ঠিক সেরকম বোতাম জিয়ান অনলাইন থেকে কিনেছে আর এনির এ বোতামটা তাকে দেওয়ার কথা ছিল। যাক, ইরা এনির হয়ে জিয়ানকে বোতামটা দিয়ে দেয়। কিন্তু ওয়াশরুমের পানি খেয়ে জিয়ানের পেটের অবস্থা তো 12টা বেজেছিল, তার ওয়াশরুম পেয়ে যায়। তাই সে ইরাকে বলে আশেপাশে থাকা কোনো একটা ওয়াশরুমে নিয়ে যেতে, কারণ এখানে কোথায় ওয়াশরুম পাওয়া যায় সেটা তো আর জিয়ান জানতো না। ইরা তাকে একটা ওয়াশরুমে তো নিয়ে আসে, কিন্তু ওয়াশরুমের অবস্থা এতটাই বাজে ছিল যে জিয়ান এটাতে যেতে চায় না। সে বলে অন্য কোথাও নিয়ে যাও। ইরা বলে আশেপাশে আর কোনো ওয়াশরুম নেই। বাধ্য হয়ে বেচারা জিয়ানকে এটাতেই যেতে হয়। তারপর জিয়ান ইরাকে বলে তার জন্য বাইরে অপেক্ষা করতে, কিন্তু ওয়াশরুমের বাজে গন্ধের কারণে ইরার তো বমি পাচ্ছিল, তাই সে এখান থেকে চলে যায়। তবে ভিতরে জিয়ানের অবস্থা আরো বেশি খারাপ ছিল, তার গা তো ঘিনঘিন করতে থাকে।
এরই মধ্যে ওর হাতে থাকা ওই বুতামের বক্সটি ওয়াশরুমের ময়লার মধ্যে পড়ে যায়। বেচারা জিয়ান হোটেলের সম্মান ধরে রাখার জন্য এই ময়লা থেকেই কোনো রকমের বুতামের বক্সটি তুলে নেয় এবং হোটেলে ফিরে ম্যানেজারকে বলে চুপচাপ এটা পরিষ্কার করে ওই গেস্টকে দিয়ে দাও। তারপর জিয়ান রুমে এসে ইচ্ছা মতো করে গোসল করতে থাকে আর ইরাকে বকা দিতে থাকে, কারণ একে তো ইরা এরকম ফালতু একটা বাথরুমে তাকে নিয়ে গিয়েছিল, তার উপর সে জিয়ানকে একা ফেলে চলেও গিয়েছিল। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে, তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। আজ আমি আপনাদের এমন একটি গেমিং সাইট সম্পর্কে বলবো যেখান থেকে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন। সাইটটির নাম হলো মেলবেট। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ, অনেক রোমাঞ্চকর ম্যাচ আপনার জন্য অপেক্ষা করছে। সকল লাইভ ম্যাচের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। বিকাশ, নগদ, রকেট সহ জমা এবং উত্তোলনের বিভিন্ন সহজ পদ্ধতি রয়েছে। 24/7 সাপোর্টও রয়েছে, তাই দেরি না করে এখনই সাইন আপ করুন। সাইন আপ করার সময় আপনি প্রোমো কোড বনগাসির মানে BNGHASIR ব্যবহার করতে পারেন এবং 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেতে পারেন। তো নিবন্ধন করতে নিচে প্রিন্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করুন। ধন্যবাদ। তখনই আমরা দেখতে পাই ইরা এই হোটেলে আসে একদিন থাকার জন্য, মানে তার বান্ধবী এই হোটেলেই তার জন্য বুক করেছিল। এত সুন্দর 5 স্টার হোটেলে এসে ইরা তো মহা খুশি। সে আনন্দে রুমে এসে লাফালাফি নাচানাচি করতে থাকে, মন খুলে এনজয় করে, ড্রিঙ্ক করে, তার যা খুশি তাই করতে থাকে। অন্যদিকে জিয়ানের কাছে কল করে এক গেস্ট কমপ্লেন করে যে উপর থেকে অনেক বেশি শব্দ আসছে। যে রুম থেকে শব্দ আসছিল জিয়ান সেখানে চলে আসে। দরজা খুলতে ইরাকে দেখে জিয়ান তো অবাক, তবে ইরা তো ড্রিঙ্ক করে মাতলামি করছিল, তার কোনো হুঁশই ছিল না। জিয়ান বলতে থাকে তোমার এই ফালাফালির কারণে বাকিরা তো ডিস্টার্ব হচ্ছে, তোমার রুম থেকে আর যেন শব্দ বের না হয়। এই বলে জিয়ান যখন চলেই যাচ্ছিল তখনই তো ইরা পিছন থেকে তার উপর পড়ে যায়। তাই জিয়ান বাধ্য হয়ে তাকে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে চলে যেতে চায়, কিন্তু মাতাল ইরা আবারও তাকে জড়িয়ে ধরে। আসলে ইরা জিয়ানকে তার এক্স বয়ফ্রেন্ড ভাবছিল, যেহেতু তার এক্স বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে, তাই ইরা তো জিয়ানকে বয়ফ্রেন্ড ভেবে আচ্ছা মতো পিটাতে থাকে। জিয়ান ইরাকে সামলিয়ে আবারও বিছানায় শুয়ে দিতে গেলে বিয়ারের বোতলে পা পড়ে ওরা দুজনে এভাবে পড়ে যায়। ইরা তো তারপরও থামে না, সে একবারই মেরে জিয়ানকে বেহুশ করে দেয়। তারপর ইরা নিজেও বেহুশ হয়ে যায়। সারা রাত দুজনে এভাবে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা ইরা ঘুমের মধ্যে খুশি খুশি জিয়ানকে টাচ করছিল। তখনই জিয়ান বলে যথেষ্ট হয়েছে, আমাকে আর টাচ করবে না। ইরা তো তাকে দেখে ঘাবড়ে যায় আর এক লাথি মেরে নিচে ফেলে দেয়, যে সিনটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। এবার ইরা বলে তুমি এখানে কি করছো? জিয়ান বলে তুমি হলে এই হোটেলের অতিথি, শুধুমাত্র এই কারণে তোমাকে কিছু না বলে তোমার কার রাতের কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছি। এবার জিয়ান গত রাতে সে কি কি করেছে সবকিছুই বলে। ইরা তো এসব শুনে খুবই বিরক্ত হয় আর জিয়ানকে বলে রুম থেকে বের হয়ে যেতে। জিয়ান বের হতেই যাবে তখনই ইরা এসে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। যাক, তারপর যখন ইরা চেক আউট করতে আসে তখন রিসিপশনিস্ট ইরাকে বলে ওয়াইনের জন্য তাকে 600 ইয়েন পে করতে হবে। ইরা বলে কি, খাবারের টাকা আলাদা দিতে হয়? মেয়েটি বলে হ্যাঁ, রুমের মধ্যে তো লেখা ছিল যে খাবারের টাকা আলাদা পরিশোধ করতে হবে। আসলে ইরা যখন রুমে ঢুকেছিল তখন সে তার জ্যাকেটটি ছুঁড়ে ফেলেছিল, ওই সময় ওই লেখাটি পড়ে গিয়েছিল। এতে করে ইরা আর সেখানে কি লেখা ছিল সেটা খেয়াল করেনি। এই কারণে এখন তো ইরাকে টাকা দিতেই হবে। তার তো এতগুলো টাকা দিতে খুবই কষ্ট হচ্ছিল, তারপরও দিতে হয়। এদিকে সেন্ডি নামের একটি মেয়ে ইরার সম্পর্কে তার আরেক সহকর্মীর কাছে বলতে থাকে এই মেয়ে যদি 600 ইয়েন দিতে না পারে তাহলে এই হোটেলে কেন থাকতে এসেছে? এর মতো গরিব মেয়েরা আর কখনোই এখানে আসতে পারবে না। এইসব কথা আবার ইরা শুনে ফেলে, তাই তার তো প্রচন্ড রাগ হয়। আর সেই সেন্ডিকে এসে বলে তোমার কাছে এই টাকাটা কম মনে হয়? তুমি কি জানো এই টাকা দিয়ে একটা সাধারণ পরিবার 15 দিন চলতে পারে? তারপর ইরা তার বাসায় এসে ওই হোটেলের নামে এবং সেন্ডির নামে নেগেটিভ রিভিউ দেয়, যে পোস্ট আবার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। পরের দিন হোটেল ইন্ডাস্ট্রির একটা মিটিং ছিল। মিটিং চলাকালীন সবাই স্পিংসি হোটেলের নেগেটিভ রিভিউর ব্যাপারে জানতে পারে, যেটা দেখে সবাই তো একদম হতবাক। হোটেলে ফিরে এসে জিয়ান তো সেন্ডিকে
চাকরি থেকে বের করে দেয়, কারণ তার জন্যই এত কিছু হয়েছে। তারপর জিয়ান ইরাকে খুঁজতে আসে যাতে করে ইরার সাথে দেখা করে ওই পোস্টটি সরানো যায়। এদিকে ইরা তার পার্ট টাইম কাজ হিসেবে ভূতের অভিনয় করছিল, এজন্য জিয়ান তাকে দেখেও চিনতে পারে না। তবে ইরা তাকে দেখতে পেয়ে ওর দিকে একটা ভূতের মাথা ছুঁড়ে মারে, যেটা দেখে জিয়ান তো ভয়ে এখান থেকে পালাতে শুরু করে। এখান থেকে জিয়ান সরাসরি এনির কাছে চলে আসে আর বলে আমি ইরার সাথে দেখা করে মাফ চাইবো। ইরার বাসার ঠিকানাটা দিয়ে দেয় আর বলে আজ কিন্তু ইরার জন্মদিন, তাই তুমি সাথে করে কিছু একটা নিয়ে যেতে পারো, এতেও খুশি হয়ে তোমার কথা মেনে নিবে। যাক, পরের সিনে আমরা দেখি ইরা তার কাজ শেষ করে বাসায় ফিরে আসে। এখানে সে তার জন্য একটি কেকও অর্ডার করেছিল, কারণ আজকে তো তার জন্মদিন ছিল। ঠিক ওই সময় জিয়ান এখানে চলে আসে আর ইরার বাসায় ঢুকতে চায়, তবে ইরা তাকে ঢুকতে দেয় না। জিয়ানও কম না, সে জোর করে ইরার বাসায় ঢুকে পড়ে আর বলে আমার হোটেলে তোমার সাথে যা অন্যায় করা হয়েছে এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এবার তুমি তোমার রিভিউটা ডিলিট করে দাও। জিয়ান আরো বলে আমি তোমার সাথে কাজ করতে চাই, তুমি 3 দিনের মধ্যে আমাদের হোটেলে প্রফেশনাল স্লিপার হবে। মানে ইরা 3 দিন ওদের হোটেলে থেকে পর্যবেক্ষণ করবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের মান কেমন হয়, সার্ভিস কেমন দেওয়া হয়, মানে এ টু জেড আর কি। জিয়ান বলে তোমাকে সবকিছুই দেওয়া হবে, তুমি শুধু সেখানে থেকে দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা। তুমি যদি কোনো কিছু খারাপ পাও অথবা সন্দেহজনক কিছু দেখো তাহলে আবারও খারাপ রিভিউ দিও। তাছাড়া সেখানে প্রতিদিনের জন্য তোমাকে $200 করে পে করা হবে। টাকার কথা শুনে ইরার আচরণ তো চেঞ্জ হয়ে যায়, কারণ ইরার কাছে তো এখন কোনো চাকরিও ছিল না। তো যাক, এবার ইরা বলে 3 দিনে কাজ হবে না, আমাকে 7 দিন সময় দিতে হবে। জিয়ানও রাজি হয়ে যায়। ইরা তখন খুশি হয়ে জিয়ানকে বলতে থাকে তুমি শুধু 5 মিনিট বসো, আমি এখনই রেডি হয়ে আসছি। এই বলে ইরা যখনই যাচ্ছিল তখনই একটি রশিতে পা লেগে সে তো জিয়ানের উপরে এসে পড়ে, ফলে এখানে রোমান্টিক একটা মুহূর্ত তো কেটে যায়। যাক, তারপর ইরাকে ভিআইপি গেস্ট হিসেবে হোটেলে ওয়েলকাম করা হয়, ওকে ভিআইপি রুমও দেওয়া হয়। জিয়ানের বলাতে স্টাফরা ওকে জন্মদিনের সারপ্রাইজও দেয়। এত তো ইরা অনেক বেশি খুশি হয়। পরের দিন থেকে ইরা প্রফেশনাল স্লিপার হিসেবে কাজ শুরু করে দেয়। পুরো হোটেলটা সে খুঁটে খুঁটে দেখতে থাকে কোথাও কোনো দোষ খুঁজে পাওয়া যায় কিনা। তারপর ও যখন খাবার খাচ্ছিল তখন সিন্ডি এসে ওর আচরণের জন্য মাফ চায়। ইরার মনটাও গলে যায় আর সে তাকে মাফ করে দেয়। তারপর ইরা জিয়ানের কাছে গিয়ে বলে সিন্ডিকে আবারও কাজে রাখতে। জিয়ান রাজি হয় না, বলে ওর কারণে হোটেলের সুনাম নষ্ট হয়েছে, তাকে আর আমরা কাজে রাখবো না। তবে ইরা অনেকবার অনুরোধ করাতে অবশেষে জিয়ান রাজি হয়ে যায় আর সিন্ডিকে আবারও কাজে ফিরিয়ে আনে। তারপর জিয়ান ইরাকে হোটেলের মিউজিক এরিয়াতে নিয়ে আসে। এখানের মিউজিক এতটাই সুন্দর আর শান্ত ছিল যে ইরার চোখে ঘুম চলে আসে। জিয়ান বারবার ওকে সরিয়ে বলে ঘুমিয়ে পড়ছো কেন, মিউজিক শোনো। যাক, মিউজিক শেষ হতেই জিয়ান বলে অনেক ক্ষুধা লেগেছে, চলো গিয়ে কিছু খেয়ে আসি। ইরা ওকে নিয়ে স্ট্রিট ফুড খেতে যায়। জিয়ান তো এসব বাইরের খাবার খেতে চায় না, নাক সিটকায় আর বলে এসব খাবার খাওয়া যায়। কিন্তু খাবার খাওয়ার পর ওর মন তো একদম বদলে যায় আর বলে ওয়াও, এটা তো দারুণ। পরের দৃশ্যে দেখা যায় হঠাৎ ইরা শুনতে পায় এক গেস্ট একজন স্টাফকে বলছে ওনাকে একটা ওষুধ এনে দিতে, কিন্তু হোটেলে এ নিয়ম ছিল না যে কেউ তার ব্যক্তিগত কাজের জন্য স্টাফদেরকে বাইরে পাঠাবে। তখনই ইরা এসে দেখে এটা তো হার্টের রোগীদের ওষুধ। এই ওষুধ দেখে ওর বাবার কথা মনে পড়ে যায়, কারণ ওর বাবাও হার্টের রোগী ছিল, এমনকি তিনি হার্ট অ্যাটাক করে মারাও গিয়েছিল। এই কারণে ইরা নিজেই তাড়াতাড়ি করে ওষুধটা কিনতে চলে যায় এবং লোকটিকে এনে ওষুধ দিয়ে দেয়। এতে লোকটিও অনেক খুশি হয় আর ইরাকে কিছু টাকা দিতে চায়। তবে ইরা ওনার কাছ থেকে শুধু ওষুধের টাকাটাই নেয়, বাকি টাকা ফিরিয়ে দেয়। ওই সময় ওইখানে আবার এক স্টাফ ছবি তুলছিল, ফলে গেস্ট থেকে টাকা নেওয়ার মুহূর্তটা ছবিতে উঠে যায়। অন্যদিকে আমরা ইউ নামের এই হ্যান্ডসাম ছেলেটাকে দেখতে পাই। ইউ একটা জায়গায় আসে, আমরা জানতে পারি ইউ আর ইরা ছোটবেলার বন্ধু হয়। ওরা দুজনই এই এলাকায় বড় হয়েছে। তখনই আবার ইরাকে আমরা এখানে আসতে দেখি, তবে এখানে তাদের একজন আরেকজনের সঙ্গে দেখা হয় না। যাই হোক, ইউ হলো টিওয়াই কোম্পানির মালিকের ছেলে, যেটা ছিল খুবই বড় একটা কোম্পানি।
বড় বড় হোটেলগুলো ওদের সঙ্গে ডিল করতে চায়। পরের দিন ইউ জিয়ানদের হোটেলে আসে ইরাকে খোঁজার জন্য, কারণ সে জানতে পেরেছে ইরা এই হোটেলেই আছে। তবে ইউর হ্যান্ডসামনেস দেখে তো এখানে থাকা সব মেয়ে স্টাফরা একদম ফিদা হয়ে যায়। তারা ইউর পিছে ঘুরঘুর করতে থাকে। এবার ইউ এসে ইরার রুমে একটা পাজল রেখে যায়, কিন্তু ইরা যখন তার রুমে এসে এই পাজল বক্সটি দেখে তখন সে ভাবে হয়তো জিয়ানই তার জন্য এই পাজলটি পাঠিয়েছে। তারপর ইরা জিয়ানকে দেখে তার পিছু করতে করতে হোটেলের স্টোর রুমে চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি আমাকে পাজল কেন পাঠিয়েছো? জিয়ান বলে, আমি তো তোমাকে কোনো পাজল পাঠাইনি। ইরা ভাবে তাহলে এটা কে তার জন্য পাঠিয়েছে। ইরা এবার জিয়ানকে সরি বলে যখনই এখান থেকে বের হতে যাচ্ছিল তখনই সে দেখে রুমের দরজা তো লক হয়ে গিয়েছে। জিয়ান এসেও চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই দরজাটা আর খোলা যাচ্ছিল না। জিয়ান দেখে তার ফোন তো সে রেখে এসেছে, তাই সে ইরার ফোন থেকে তার ম্যানেজারকে ফোন করে, কিন্তু ম্যানেজার তো তখন ওয়াশরুমে বসে গেম খেলছিল। সে আননোন নাম্বার দেখে বিরক্ত হয়ে ফোন ধরলে জিয়ান তাকে বলতেই যাবে যে তারা স্টোর রুমে আটকে গিয়েছে, কিন্তু তখনই ইরার ফোনটাও বন্ধ হয়ে যায়, কারণ তার ফোনেও চার্জ ছিল না। এরই মধ্যে আবার হঠাৎ করে লাইটও অফ হয়ে যায়, ফলে তারা না দেখি তো একজন আরেকজনের মাথার সাথে বাড়ি খায়। ইরা তো না বুঝে জিয়ানের চোখে ফু দিতে থাকে। জিয়ান বলে, আমি তো মাথায় ব্যথা পেয়েছি, তুমি চোখে কেন ফু দিচ্ছ? ইরা বলে, ও তাই, আমি তো বুঝতে পারিনি যে তুমি মাথায় ব্যথা পেয়েছ। তারপর জিয়ান চাদর বিছিয়ে এখানে বসে। কথা বলার এক পর্যায়ে ইরা জানতে পারে জিয়ান ইঁদুরকে ভীষণ ভয় পায়, তাই দুষ্টু ইরা জিয়ানকে আরো বেশি করে ভয় দেখাতে থাকে। যাই হোক, পরের দিন সকালে স্টাফরা যখন স্টোর রুম খোলে তখন তারা ইরার জিয়ানকে এভাবে শুয়ে থাকতে দেখে একদম হতবাক হয়ে যায়। এবার তারা যখন ওদেরকে দেখে তারা তো লজ্জায় আর কিছু বলতেই পারে না, আর জিয়ান চুপচাপ এখান থেকে পালিয়ে যায়। তারপর আর কি সম্পূর্ণ হোটেলে উল্টাপাল্টা খবর ছড়িয়ে পড়ে। এদিকে জিয়ান ভাবছে কিভাবে সে ইরার সঙ্গে এভাবে ঘুমিয়ে পড়েছে। তখন ম্যানেজার এসে সরাসরি জিজ্ঞাসা করে, বস, আপনারা নাকি কার সাথে স্টোর রুমে ঘুমিয়েছিলেন? এমনকি আপনাদের নাকি বিয়ে হয়ে গিয়েছে, যমজ বাচ্চাও আছে, এটা কি সত্যি? জিয়ান তো এসব শুনে পুরাই টাসকি, বেটা বলে কি? এদিকে তো গতকালের ঘটনার কারণে ওরা এক অপরের সামনে যেতে লজ্জা পাচ্ছিল। অন্যদিকে শাও নামের আরেক স্টাফ এসে ইরাকে ফিস ফিস করে বলতে থাকে মিস্টার জিয়ান নাকি বিবাহিত, 2টা বাচ্চাও আছে। ইরান তো এই কথা শুনে রেগে যায় আর বলতে থাকে, এর মানে কি এতদিন বেটা সিঙ্গেল হওয়ার নাটক করছিল, শয়তান পোলা। এই সময় ইরার কাছে এক ইন্টারভিউ দেওয়ার কল আসে, তাই ইরা তাড়াতাড়ি বের হচ্ছিল। তখনই আবার জিয়ানও এদিকে আসছিল। সে ইরাকে দেখে ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি একটা ফাইল হাতে নিয়ে সেদিকে ফোকাস করে, কিন্তু সে ফাইলটা তো উল্টো ধরেছিল, যেটা ইরা দেখে জিয়ানকে গালি দিতে থাকে। কারণ ইরা তো জিয়ানের বিয়ে আর বাচ্চার কথা শুনে এমনিতেই রেগেছিল, তার উপর তার এরকম ব্যবহার দেখে তার রাগ আরো বেড়ে যায়, এই কারণেই গালি দিয়েছিল। তবে গালি শুনেও জিয়ান তার পিছনে চলে আসে। এদিকে ইউ রিসিপশনে এসে ইরার রুম নাম্বার জিজ্ঞাসা করে, কিন্তু হোটেল থেকে তো কোনো গেস্টের ইনফরমেশন দেওয়া যাবে না। তখনই সেন্ডি এসে বলে ওঠে, আপনি যাকে খুঁজে বেড়াচ্ছেন ওই যে উনি যাচ্ছে। ইউ তখন জলদি ইরার পিছনে যেতে থাকে। তখনই জিয়ান আবার ইরাকে ধরে বলে, গাড়িতে বসো। তাদেরকে একসাথে দেখে ইউ থেমে যায়। অন্যদিকে ইরাকে এত রেগে থাকতে দেখে জিয়ান জিজ্ঞাসা করে, তুমি এত রেগে আছো কেন? ইরা তখন কর্কশ গলায় জবাব দেয়, খুশি হও যে আমি তোমাকে ঘুষি মারছি না, বিবাহিত বেটা, 2টা বাচ্চার বাবা হয়েও সিঙ্গেল সাজার নাটক করো, ছেঁচড়া কোথাকার। জিয়ান বলে, আমি তো সিঙ্গেলই ছিলাম, তবে স্টোর রুমে আমাদেরকে একসাথে দেখে সবাই ভাবছে তুমি আমার বউ, আর আমাদের বাচ্চাও আছে। এই শুনে ইরা তো অবাক আর ভাবে আমাকে নিয়ে এসব গুজব ছড়িয়েছে। যাক, এবার ইরা তার ইন্টারভিউর জায়গায় পৌঁছে যায়। ও এখানে সিট বেল্টটা খুলতে পারছিল না, এই কারণে জিয়ান তাকে সাহায্য করতে গেলে তারা দুজনের তো অনেকটা কাছাকাছি চলে আসে, তবে ইরা তাকে পাত্তা না দিয়ে চলে যায়। তারপর ইরা যখন তার চাকরির ইন্টারভিউ দিতে আসে তখন তো সেখানে জিয়ানই তার লোকটা চেঞ্জ করে ইরার ইন্টারভিউ নিতে আসে। সে ইরাকে কিছু জিজ্ঞাসা না করে বলে, তোমার চাকরি হয়ে গিয়েছে, কালকে থেকে তুমি জয়েন করতে পারবে, কিন্তু চাকরির জন্য ঘুষ দিতে হবে। এই শুনে ইরা রেগে যায় এবং বসকে ভেঙচি মেরে এখান থেকে চলে যায়। এদিকে ইউ ইরার জন্য হোটেলেই ওয়েট করছিল।
ইরাকে দেখে সে হাত বাড়িয়ে সামনের দিকে যেতে থাকে। স্যান্ডি ভাবে ইউ হয়তো তাকেই জড়িয়ে ধরবে, তাই সেও হাত বাড়িয়ে দেয়, কিন্তু ইউ তাকে রেখে ইরাকে এসে জড়িয়ে ধরে। ছোটবেলার দুই বন্ধু একে অপরকে দেখে খুবই খুশি হয়। এখানে ইরা আরো জানতে পারে যে ওই দিন ইউই তার জন্য পাজলটা রেখে গিয়েছিল। যাক, সন্ধ্যাবেলায় হোটেলে একটা অনুষ্ঠান দেখা যায়। সেখানে দুইটা মেয়ে এসেছিল। সুজি নামের মেয়েটা ইউর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু ইউ তো তাকে পাত্তা না দিয়ে ইরার কাছে চলে আসে। এই দেখে মেয়েগুলো রেগে যায়। এবার ইউর কাজ শেষ হলে সে চলে যায়। সুযোগ বুঝে সুজি আর তার বান্ধবীরা তো ইরাকে জ্বালাতে চলে আসে। তাদের ধাক্কাধাক্কিতে ইরার হাত থেকে কেকটা আবার সুজির গায়ের উপর পড়ে। তখন সুজি তো তার উপর প্রচন্ড চিল্লাতে থাকে আর ইরাকে অপমান করে ওর উপর পানি ছুঁড়ে মারে। তবে তখনই ইরার সামনে জিয়ান এসে পড়ে আর ইরাকে বাঁচিয়ে নেয়। ইরা তখন দ্রুত জিয়ানের মুখটা টিস্যু দিয়ে পরিষ্কার করতে যায়, তবে এতে তো জিয়ানের চোখের মেকআপ মুছে যায় এবং তার ডার্ক সার্কেল বের হয়ে আসে। এতে বেচারা জিয়ান তো লজ্জায় পড়ে যায়। পরের দিন সিন্ডি ওই এমপ্লয়ির ফোনে সেই ছবিটা দেখতে পায়, যেখানে দেখা যায় ইরা গ্যাস্ট্রেট থেকে টাকা নিচ্ছে। সে এসে ছবিটা জিয়ানকে দেখায়। একটু পর যখন ইরা জিয়ানের কাছে একটা নোটবুক নিয়ে মাফ চাইতে আসে, কারণ গতকাল রাতে তার জন্য জিয়ানকে পার্টির মধ্যে ঝামেলায় পড়তে হয়েছে। জিয়ান তখন ইরাকে ছবিটা দেখায়। ইরা বললে, আমি তো শুধু ওনার থেকে ওষুধের টাকাটাই নিয়েছি। কিন্তু জিয়ান রেগে যায় আর ইরার কোনো কথা না শুনে বলতে থাকে, তোমাকে তো এখানে এনেছিলাম সমস্যার সমাধান করার জন্য, কিন্তু তুমি তো উল্টো সমস্যা বাড়িয়েই যাচ্ছ। তোমার মাঝে কোনো দায়িত্ববোধই নেই। আমি আমাদের চুক্তি এখানেই শেষ করছি, তুমি এখনই এ হোটেল থেকে চলে যাও। জিয়ানের এসব কথা শুনে ইরা প্রচন্ড কষ্ট পায়, কারণ জিয়ান যেরকম ভাবছে ইরা তো এরকম কোনো কাজ করেইনি। ইরা যাওয়ার পর জিয়ান ইরার লেখা নোটগুলো পড়তে থাকে। শেষ পেজে লেখা ছিল, ধন্যবাদ আমাকে মাফ করার জন্য। মানে ইরার বিশ্বাস ছিল যে জিয়ান তাকে মাফ করে দিবে, কিন্তু জিয়ান তো ইরার সঙ্গে খুবই বাজে আচরণ করেছে। তাই জিয়ানের এখন ইরার জন্য অনেক বেশি খারাপ লাগে। তাই সে ইরার কাছে যেতে বেরিয়ে পড়ে। এদিকে ইরা তো আনমনে হাঁটছিল। যখন তার অ্যাক্সিডেন্ট হতেই যাবে তখনই জিয়ানের আগে ইউ এসে ইরাকে বাঁচিয়ে নেয় আর জিয়ান শুধু তাদেরকে দূর থেকে তাকিয়ে দেখতে থাকে। তারপর ইউ ইরাকে নিয়ে খাবার খেতে চলে আসে, কারণ ইরার যখনই মন খারাপ হয় তখনই সে বেশি করে খাবার খায়। আর এটা কিন্তু ভালো, মন খারাপ করে না খেয়ে থাকা যাবে না। এখানে ইরা ইউকে বলতে থাকে, এ প্রথম কোনো কাজ করে আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আমি যদি এই কাজটা সবসময়ের জন্য পেতাম কতই না ভালো হতো। ইউ তাকে সান্ত্বনা দেয়। পরের দিন টিওয়াই গ্রুপ জিয়ানদের সাথে ডিল করতে আসে। জিয়ান এখানে ইউকে দেখে চিনতে পারে। ইউ ওদের হোটেলের সাথে ডিল করতে রাজি হয়ে যায়, তবে একটা শর্ত রাখে, সেটা হলো ইরাকে প্রফেশনাল স্লিপার হিসেবে তাদের হোটেলে ফিরিয়ে আনতে হবে। জিয়ান তো সরাসরি এ প্রস্তাব না করে দেয়, কারণ সে ইরার পাশে ইউকে দেখে খুবই জ্বালাস হচ্ছিল। যাক, তারপর হোটেলে এসে জিয়ান জানতে পারে ইরা যখন হোটেলে ছিল তখন সে প্রত্যেকটা ছবি তুলে পজিটিভ রিভিউ দিয়েছিল, যার কারণে অন্য সব লোকেরাও এই হোটেল নিয়ে অনেক বেশি পজিটিভ কথা বলছে। এমনকি ওই দিন ইরা যে ব্যক্তিকে ওষুধ এনে দিয়েছিল তিনিও এই হোটেল ছেড়ে চলে যাওয়ার আগে ইরার সাহায্যের কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করে। ফলে জিয়ান বুঝতে পারে যে ইরার কোনো দোষী ছিল না। তার তো খুবই খারাপ লাগছিল যে না বুঝে সে ইরাকে কতগুলো কথা শুনিয়েছে। এই কারণে সন্ধ্যার সময় জিয়ান এসে ইরার কাছে ক্ষমা চায় এবং আবারও হোটেলে ফিরে যেতে বলে। ইরা বলে, তোমার দয়া আমার লাগবে না, এখান থেকে সরো। জিয়ান তো সাথে সাথেই চলে যায়। এই দেখে ইরা ভাবে, ওমা, এত দেখছে সত্যি সত্যি চলে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম এই পোলা আমার পিছনে কিছুক্ষণ ঘুরঘুর করবে, কিন্তু সে তো চলে গেল। এবার ইরা বাসে করে বাড়ি যাওয়ার সময় জিয়ানের আওয়াজ শুনতে পায়। জিয়ানও ইরার মতো নোটবুক নিয়ে এসেছিল মাফ চাওয়ার জন্য আর বলতে থাকে, আমার ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দেখে ইরা তো হাসতে থাকে আর জিয়ানকে ক্ষমা করে দেয়। পরের দিন স্প্রিং হোটেলে মাতাল এক লোক হাঙ্গামা করছিল। তখনই ইরা এসে বেটার মাথায় আপেল ছুঁড়ে মারে। মানে এখন সে অফিসিয়ালি এখানে ফিরে এসেছিল। যাক, পরের দিন আরো একটা ঘটনা দেখানো হয়। এক লোক হোটেল থেকে আত্মহত্যা করার চেষ্টা করে। ইরা তখন লোকটির কাছে গিয়ে নিজের মিথ্যা কাহিনী শুনিয়ে তাকে থামায়। ঠিক ওই সময় জিয়ান আসে।
ইরা এভাবে ওই লোকটাকে ধরে রেখেছে দেখে জিয়ানের তো এত বেশি জেলাস হয় যে সে রেগে যায় আর ইরাকে রাগ দেখিয়ে এখান থেকে চলে যেতে বলে। পরের দিন জিয়ান তাকে হোটেলের সব কাজ শেখার জন্য ট্রেনিং এ যোগ দিতে বলে, যাতে ইরা হোটেলের কাজগুলো ভালোভাবে শিখতে পারে। জিয়ান ওর জন্য নতুন একটা বাসাও ঠিক করে দেয়। ইরা ওই বাসার জানালা খুলতে গিয়ে হাতটা একটু কেটে ফেলে। জিয়ান সঙ্গে সঙ্গেই তার হাতটা ব্যান্ডেজ করে দেয়। এই জন্য ইরা তাকে ধন্যবাদ জানায়। তবে তখনই জিয়ান ঠাস করে তার ব্যান্ডেজটা হাত থেকে খুলে ফেলে। এই দেখে ইরা তো একদম অবাক, কি হলো এটা? তখনই জিয়ান আবারও সুন্দর করে ব্যান্ডেজটা করে দেয়। আসলে প্রথমবার ব্যান্ডেজটা ঠিক মতো লাগানো হয়নি, এই কারণে সেটা এভাবে খুলেছিল। যাক, পরের দিন থেকে ইরার ট্রেনিং শুরু হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় তাকে জিয়ানের কাছে গিয়ে পরীক্ষা দিতে হয়। তারপর থেকে হোটেলের সব রকম কাজ তাকে শেখানো হয়। টেবিল সাজানো, কফি সার্ভ করা, অতিথিদের সাথে কিভাবে আচরণ করতে হবে এবং কিভাবে হাসতে হবে, এই সবকিছু শেখানো হয়। সবকিছু কোনোভাবে করলেও ইংরেজি শেখাটা ইরার কাছে ছিল একদম দুঃস্বপ্ন। হেলো বলতে গিয়েও তার দাঁত ভেঙে যাচ্ছিল। তারপর ইরা কান্না করতে করতে বলতে থাকে, এই ইংরেজি আমি শিখতে পারবো না। ইংরেজি বলতে গিয়ে আমার দাঁতগুলো সব খুলে পড়েই যাবে। এখন এসে আমার মনে হচ্ছে আমি আবারও স্কুলে ভর্তি হয়েছি। এমনকি রাতের বেলা ঘুমের সময়ও ইরার শান্তি ছিল না। সে স্বপ্নে দেখে জিয়ান তার ইংলিশ টিচার হয়ে রেগে তাকে ইংলিশ শিখাচ্ছে। এসব দেখে ভয়ে তো ইরা ঘুম থেকে লাফিয়ে ওঠে। যাক, এভাবে ধীরে ধীরে হোটেলের সব স্টাফদের সাথে ইরার সম্পর্ক ভালো হতে থাকে। স্যান্ডি তো নিজের আগের ভুলের জন্য ইরার কাছে ক্ষমাও চায়, এমনকি ইংরেজি শিখাতেও তাকে সাহায্য করে। পরের দিন ইরা একটা ফরাসি গেস্টকে রুমে ছাড়তে যায়। লোকটি ফরাসি ভাষায় বলে, তুমি দেখতে অনেক কিউট, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ইরা তো ইংলিশে কিছুই না বুঝে শুধু বারবার ইয়েস ইয়েস বলতে থাকে, কারণ সে ইয়েস বলাটা শিখেছিল। ঠিক ওই মুহূর্তে জিয়ানি সে লোকটিকে বলে, ওর অলরেডি বয়ফ্রেন্ড আছে, তাই আপনি আপনার রাস্তা মাপুন। লোকটি চলে গেলে জিয়ান ইরাকে বলে, সব কথাই ইয়েস বলতে হয় না, আগে বোঝার চেষ্টা করো সে তোমাকে কি বলেছে। ইরা বলে, উনি কি আমাকে খারাপ কিছু বলেছে? জিয়ান বলে, না, এবার এখান থেকে চলো। তারপর জিয়ান বলে, রাতের বেলা তোমার টার্নওভার সার্ভিসের টেস্ট হবে। এটা শুনে ইরা তো অবাক। ও মনে মনে ভাবে জিয়ান হয়তো খারাপ কিছু করতে চাইছে। ইরা নিজে নিজেই ভাবে, এত বড় হোটেলে এসব চলে, আমি তো জিয়ানকে সবার সামনে এক্সপোজ করেই ছাড়বো। এইসব ভেবেচিন্তে ইরা তো রাতের বেলা পুরো রেডি হয়ে ফোন সাইডে রেখে দেয় সবকিছু রেকর্ড করার জন্য। একটু পর যখন জিয়ান আসে, ওকে এই অবস্থায় দেখে সে তো অবাক আর বলে, তুমি এসব কি করছো? ইরা তো একটু লজ্জা পেয়ে পেয়ে বলতে থাকে, তুমি না টার্নওভার সার্ভিস চেয়েছিলে, আমি তো সেটাই করছি। ইরা তো জিয়ানকে নিজের কাছে টানতে থাকে। এই চক্করে তারা দুজন বিছানায় পড়ে যায়। জিয়ান তো ইরার কাছ থেকে নিজেকে ছাড়াতে গিয়ে দুজনেই খাটের নিচে ধপাস করে পড়ে যায়। এতে করে বেচারা জিয়ান অনেক ব্যথা পেয়ে যায়। এবার জিয়ান শাওকে ডেকে বলে, এই মেয়েকে একটু বুঝাও টার্নওভার সার্ভিসের মানে কি। শাও ইরাকে বুঝিয়ে বলে, টার্নওভার সার্ভিসের মানে হলো গেস্টের ঘুমানোর আগে বিছানা ঠিক করে দেওয়া, লাইট নিভিয়ে দেওয়া, সকালে উঠিয়ে দেওয়া। এসব শুনে ইরার খারাপ ধারণা ভেঙে যায়। সে নিজের ভুলটা বুঝতে পারে। তবে জিয়ান রেগে শাস্তি হিসেবে ওকে আরো অনেকগুলো কাজ দিয়ে যায়। কিন্তু বেচারা জিয়ান এখান থেকে যাওয়ার সময় ব্যথার কারণে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তার অবস্থা একদম নাজেহাল ছিল। পরের দিন জিয়ান এসে ইরাকে বলে, ব্রাইট পার্টি নাম হোটেলে একটা ইভেন্ট রাখা হয়েছে, আমি চাই তুমি সেখানে গিয়ে সবকিছু অবজার্ভ করো আর আমাকে তথ্য দাও। ইরা ওর একটু কাছে এসে কিছু জিজ্ঞাসা করতে গেলে জিয়ান তো একটু ভয়ই পেয়ে যায়, এ মেয়ে আবার কি না কি করে বসে। তারপর বিকেলে ইরা অনেক সুন্দর করে সেজে গুজে ওই ইভেন্টে চলে আসে আর ঢং করে হাঁটতে থাকে। কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে এটা তো তার স্বপ্ন ছিল, বাস্তবে তো হিলের কারণে সে ঠিকভাবে হাঁটতেই পারছিল না। এবার ইরা এসে আশেপাশের সবকিছু অবজার্ভ করতে থাকে আর অনেকগুলো ছবি তুলে জিয়ানকে পাঠিয়ে দেয়। এইসব দেখে জিয়ান তো রেগে ইরাকে কল করে বলে, তোমাকে বলেছি ইম্পর্টেন্ট তথ্য দিতে, তুমি আমাকে 300টারও বেশি ছবি পাঠিয়ে দিয়েছো, এসব কেন করছো? এই সময় ইরা ধাক্কাধাক্কি করতে করতে কসমেটিক নিচ্ছিল। গোলমালের শব্দ শুনে জিয়ান মনে করে ইরা হয়তো বিপদে পড়েছে, তাই জিয়ান সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। এখানে এসে জিয়ান দেখে ইরা তো জুতা খুলে বসে আছে।
তাই জিয়ান এসে নিজের হাতে ইরাকে জুতা পরিয়ে দেয়। পরের সিনে দেখা যায় ইউ এখানে চলে এসেছিল, আর এ দুই পোলা মিলে তো ইরাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। এমনকি এক পর্যায়ে তারা একজন আরেকজনের সাথে মারামারিও শুরু করে দেয়। তারপর তারা সবাই যখন খাওয়া দাওয়া করছিল ওই সময় তারা দুজন ঝগড়া করতে থাকে। দুজন মিলে কম্পিটিশন করতে থাকে কে কত বেশি খাবার ইরাকে দিতে পারে। এই চক্করে ইরার প্লেট তো তারা ভরে ফেলে, যেটা দেখে ইরা তাদেরকে নিজেদের খাবার খেতে বলে। এবার জিয়ান তো অনেক ঝাল দেওয়া খাবার খেতে থাকে, এই কারণে সে অনেক ঘামতে থাকে, ফলে তার ডার্ক সার্কেল গুলো ভেসে ওঠে। ইরা ওকে ইশারা করে বলতে থাকে ওর ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, কিন্তু জিয়ান ইরার কোনো কথাই বুঝতে পারে না। তাই ইরা মোবাইলের মধ্যে তাকে একটা পান্ডার ছবি দেখায়। এবার জিয়ান বুঝতে পারে যে ইরা তাকে কি বলতে চাচ্ছে, তাই তারা দুজনই এখানে কাজের বাহানা দেখিয়ে চলে যায়। গাড়িতে এসে ইরা জিয়ানকে সুন্দর করে মেকআপ করে দিচ্ছিল। মেকআপ করতে গিয়ে দুজন তো অনেকটাই কাছাকাছি চলে আসে। এটা বুঝতে পেরে দুজনই নার্ভাস হয়ে দূরে চলে যায়। এবার ইরা বলতে থাকে বাকিটা পথ আমি বাসে করে বাড়ি চলে যাব। জিয়ানও তার সাথে যেতে চায়, তবে জিয়ান প্রথমবার বাসে উঠেছিল, তাই তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। ও পড়ে যেতে গেলে ইরা তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর তারা সিট পেয়ে বসে পড়ে। এবার ইরা তো জিয়ানের কানে একটা হেডফোন লাগিয়ে দেয় আর দুজনে গান শুনতে থাকে। গান শুনতে শুনতে জিয়ানের একটু ঝিমুনি আসলে তার মাথাটা যখনই জানালায় বাড়ি খেতে যাবে তখনই ইরা সেখানে হাত রেখে দেয়। এরই মধ্যে জিয়ানও সজাগ হয়ে যায়, আর সে যখন দেখে ইরা তার টেক কেয়ার করছে তখন সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর কিছুক্ষণ পরই তারা দুজনেতেও ঘুমিয়ে পড়ে, ফলে তারা বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসে। এতেই ইরা তো প্রচন্ড রেগে যায় আর রাস্তার মধ্যে এসে বসে পড়ে, কারণ হিলের জন্য যে তার পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছিল, সে কোনোভাবেই হাঁটতে পারছিল না। তাই জিয়ান একটা ব্যানোলাকে দেখে দাঁড় করিয়ে সেটার উপর ইরাকে বসিয়ে দেয় আর নিজে ওই ব্যান ঠেলতে থাকে। পরের দিন দেখা যায় ইউ ইরার জন্য স্পেশাল ডিনারের ব্যবস্থা করেছে। নিজ হাতে ওর জন্য হার্ট শেপের স্টেক বানায়, কেক বানায়, কিন্তু এই আনরোমান্টিক মেয়ে তো সেগুলোকে মাঝখান থেকে কেটে খেতে থাকে, যা দেখে বেচারার ইউর মনটাই কেটে যায়। এদিকে জিয়ান যখন জানতে পারে যে ইরা ইউর সাথে ডিনারে গিয়েছে তখন সে তো প্রচন্ড জেলাস হয়ে তাড়াতাড়ি সেখানে চলে আসে আর ইউকে বলে আমাদের স্টাফ কোন স্পেশাল সার্ভিস দেয় না, এই বলে সে ইরাকে নিয়ে চলে যায়। আসলে জিয়ান ইউর সাথে ইরাকে কোনোভাবেই সহ্য করতে পারছিল না। অন্যদিকে জিয়ান ইসু নামের একটি মেয়েকে ডাকে। ইসু হলো ব্রাইট পার্টিনাম হোটেলের মালিকের মেয়ে। ইসু আবার জিয়ানকে পছন্দ করত। জিয়ান যখন তাকে ডাকে তখন ইসু তো ভাবে আজকে জিয়ান হয়তো তাকে প্রপোজাল করবে, কিন্তু যখন সে বুঝতে পারে জিয়ান তাকে কাজের ব্যাপারে কথা বলার জন্য ডেকেছে তখন তো ওর অনেকটাই রাগ হয়। সে জিয়ানের পায়ে তার হিল দিয়ে পাড়া মেরে এখান থেকে চলে যায়। এদিকে ইউয়াসকে ইরাকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। ইরা বলে আমি জানি ওই 6 বছর বয়স থেকেই তুমি আমাকে পছন্দ করো, তবে বুঝতে পারিনি যে এত বড় হওয়ার পরও আমাকেই পছন্দ করবে। কিন্তু শুনে রাখো আমি তোমাকে নিজের ভাইয়ের মতোই দেখি, কখনো নিজের বয়ফ্রেন্ড বানাতে পারবো না। এই শুনে ইউ তো কথাটা ঘুরিয়ে ফেলে আর বলতে থাকে আরে আমি তোমাকে কেন পছন্দ করতে যাব, আমি তো প্র্যাকটিস করছিলাম কারণ আমি অন্য আরেকজনকে পছন্দ করি। ইরা তখন জিজ্ঞাসা করে তুমি কাকে পছন্দ করো? এতে ইউ চুপ হয়ে যায়। তখনই আবার ইসু ওই দিক দিয়ে যাচ্ছিল। ইউকে ইসুর দিকে তাকিয়ে থাকতে দেখে ইরা বলে ও তুমি ইসুকে পছন্দ করো, তাহলে যাও, এখানে কি করছো, ওর পিছনে যাও। কিন্তু ইউর মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ মন থেকে সে ইরাকেই পছন্দ করত, কিন্তু ইরা তো তাকে বয়ফ্রেন্ড বানাবে না। যাই হোক, পরের সিনে ইরা একটা মেয়েকে দেখতে পায় যে কিনা ভূত সেজে দাঁড়িয়ে থাকে। আসলে মেয়েটা কোনো ভূত ছিল না, কিউট একটা বাচ্চা ছিল। বাচ্চাটির মা কিছুদিন যাবত ওকে হোটেলের রুমে রেখে কাজে চলে যায়। রুমে একা একা বাচ্চাটির ভয় লাগে, এজন্যই ও এভাবে ঘুরে বেড়ায়, কিন্তু সবাই তো ওকে ভূত ভেবে অনেক ভয় পেত। এবার ইরা বাচ্চাটির সাথে কিছুক্ষণ সময় কাটায়, ওকে একটা ম্যাঙ্গো কেকও কিনে দেয়, কিন্তু কেকটা খাওয়ার পর বাচ্চাটি তো একদম অসুস্থ হয়ে যায়, কারণ ম্যাঙ্গোতে তার অ্যালার্জি ছিল। ওকে এবার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাটির জীবন বেঁচে গেল, ওকে এখন হাসপাতালে ভর্তি থাকতে হবে। এদিকে বাচ্চাটির মা এসে তো তাদের সবার উপর অনেক চিল্লাতে শুরু করে, এতে করে হোটেলের অনেক বদনাম হয়, যার কারণে ইরাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়।
পরের দিন রাতের বেলা ইরা ওই বাচ্চাটিকে দেখতে আসে। তখন আবার বাচ্চাটি ইরার কাছে ক্ষমা চায় আর বলে, আমার বাবা মায়ের ডিভোর্সের পর মা সবসময় কাজে ব্যস্ত থাকে। আমি ইচ্ছে করে ম্যাঙ্গো কেকটা খেয়ে নিয়েছিলাম যাতে অসুস্থ হলে আমার মা আমাকে সময় দেয়, আমার সাথে থাকে। এইসব কথা আবার বাচ্চাটির মাও শুনতে পায়। তিনি তো মেয়ের এই কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর সবাই বুঝতে পারে যে এখানে ইরার কোনো দোষী ছিল না। এজন্য ইরাকে আবারও কাজে ফিরিয়ে আনা হয়। যাক, পরের দিন সকালে দেখা যায় ইরা যখন ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে হোটেলের এক রুমের মধ্যে দেখতে পায়। এই দেখে ইরা তো ভাবতে থাকে সে এখানে কিভাবে আসলো। তখনই তার সব কলিগরা তাকে ঘিরে ধরে আর বলে, আমাদেরকেও বলো বসের সাথে আসলে তোমার কি সম্পর্ক? তুমি তো গত রাতে মাতাল হয়ে বসকে ছাড়তেই চাইছিলে না, আর আমাদের বসও তোমার অনেক টেক কেয়ার করেছে। বলো তো তোমাদের মধ্যে আসলে কি চলছে? তখন আমরা দেখতে পাই আগের দিন রাতে ইরা অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে গিয়েছিল, তাই জিয়ান ওকে হোটেলের এক রুমে এনে শুয়ে দিয়ে চলে যাচ্ছিল। তবে মাতাল ইরা জিয়ানকে জড়িয়ে ধরে রাখে, যেতে দেয় না। ইরার এসব পাগলামি তো জিয়ানের কাছে ভালোই লাগছিল। সে বিরক্ত না হয়ে উল্টো খুশি হয়, যা দেখে আমরা বুঝতে পারি জিয়ান ইরাকে পছন্দ করে। তবে স্টাফরা তো ইরাকে আরো বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে যে বস তোমার জন্য এই করেছে সেই করেছে এসব আর কি। এতে তো ইরা ভয় পেয়ে যায় আর ভাবে কার রাতে সে বসের সঙ্গে কি না কি করে বসে আছে। এবার ইরা জিয়ানের কেবিনে চলে আসে আর বলতে থাকে, গতকাল রাতের জন্য আমি সরি, আর তুমি এ সবকিছু ভুলে যাও। মনে করো একটা কুকুর তোমাকে কামড়ালে তুমিও কি তাকে কামড়াবে? জিয়ান বলে, কি? একটা কুকুর আরেকটা কুকুরকে কামড়িয়েছে মানে? ইরা চলে গেলে জিয়ান তো রাগে ফুলতে থাকে, কারণ গতকাল রাতে জিয়ান ইরাকে কিস করেছিল। জিয়ান তো ভাবছিল ইরা তাকেই কুকুর বলেছে। এদিকে ইরা গতকাল রাতে আসলেই কি হয়েছে তা জানার জন্য সিকিউরিটি রুমে চলে আসে আর চেক করে দেখতে পায় লিফটের ভিতরে ইরা জিয়ানের অনেকটা কাছে গেলে জিয়ান তাকে কিস করে বসে। এটা দেখে ইরাও অনেক খুশি হয়, কারণ সেও জিয়ানকে পছন্দ করতে শুরু করেছে। এবার বাড়ি এসে ইরা তো ঘুমাতেই পারছিল না, বারবার ভাবছিল, আচ্ছা জিয়ান আমাকে কিস করলো কেন? ও কি আমাকে পছন্দ করে? আমাকে বিয়ে করতে চায়? হতে পারে ও আমাকে ভালোবাসে। এইসব ভেবে সে অস্থির হয়ে যাচ্ছিল। এদিকে তো ছেঁকা খেয়ে ইউ বেচারা মনের দুঃখে এসে ড্রিঙ্কস করছিল আর ইরাকে ফোন করতে গিয়ে ভুল করে ইস্যুকে ফোন করে ফেলে আর ভুলভাল কথা বলে ইস্যুকে এখানে ডেকে নেয়। ইস্যু এসে তার এই অবস্থা দেখে বলতে থাকে, তুমি যেহেতু ইরাকে এতই ভালোবাসো তাহলে এখানে এইভাবে ড্রিঙ্ক না করে বরঞ্চ তোমার তো লড়াই করা উচিত। ইউ বলে, তুমি ঠিকই বলেছো, আমাকে এভাবে হার মানলে চলবে না, আমি অবশ্যই লড়াই করব। এখানে তারা দুজনে বন্ধু হয়ে যায় আর দুজন দুজনের পছন্দের মানুষকে পাওয়ার জন্য একসাথে মিলে কাজ করার সিদ্ধান্ত নেয়। পরের দিন ইরা যখন কাজ করার জন্য হোটেলে আসে তখন তো তাকে দেখে জিয়ান খুবই ব্যস্ত হওয়ার অভিনয় করতে থাকে, যেটা দেখে ইরা খুবই বিরক্ত হয়। আসলে জিয়ান চাচ্ছিল ইরা নিজে থেকে ওই কিসের ব্যাপারে কিছু বলুক, কিন্তু ইরাও এ ব্যাপারে কিছুই বলে না। এই কারণে জিয়ানেরও রাগ হতে থাকে। এদিকে হোটেলে বেলি নামের এক মেয়ে আসে, সে আবার সোশ্যাল মিডিয়ায় ফেমাস ছিল। অন্যদিকে ইসু তো জোর করে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে যেখানে ইউ আর ইরা আগেই বসেছিল। ওদের দুজনকে একসাথে দেখে জিয়ানের রাগ তো আরো বাড়তে থাকে। এবার কথায় কথায় ইসু বলতে থাকে, আমি আর জিয়ান তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এমনকি আমরা একই সাথে ঘুমাতাম। ওর শরীরের কোন জায়গায় কয়টা তিল আছে সেটা পর্যন্ত আমি জানি। এইসব শুনে ইরা তো ভিতরে ভিতরে ফুলছিল আর একটা টাইমে সে রাগ দেখিয়ে চলেই যায়। আসলে জিয়ানের বাবা আর ইসুর বাবা বন্ধু ছিল, তাই তারা ছোট থেকে একসাথেই বড় হয়েছে। হোটেলে ফিরে এসে জিয়ান মিস বেলির রুমের বাহিরে অনেকগুলো ফুলের বুকে দেখতে পায়, যেগুলো বেলির জন্য তার ফ্যান ফলোয়াররা পাঠিয়েছিল। জিয়ান বেলিকে সেগুলো ওনার রুমের ভিতরে রাখতে বলে চলে যাচ্ছিল। তখন তো বেলি ইচ্ছে করে নিজের একটা কানের দুল লুকিয়ে বলে, আমার কানের দুলটা হারিয়ে গিয়েছে, প্লিজ সেটা খুঁজতে আপনি আমাকে একটু সাহায্য করবেন। জিয়ানও তার রুমে এসে কানের দুল খুঁজতে শুরু করে দেয়, কিন্তু পিছন থেকে বেলি এসে তাকে জড়িয়ে ধরে। এদিকে ইরা আবার এই দৃশ্য দেখে ফেলে। সে তো ভিতরে এসে বেলিকে এক লাথি মেরে ফেলে দেয়, যেটার জন্য জিয়াং বেলির কাছে ক্ষমা চায়। তবে বেলিও এখানে তাদের কাছে ক্ষমা চায় আর বলতে থাকে, আসলে জিয়ানের চেহারাটা আমার এক বন্ধুর সাথে মিল আছে, এই জন্যই আমি ওনাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। তবে ইরানের রাগ তো থামছিলই না, সে রেগে চলে যায়। ইরার এরকম জেলাসি দেখে জিয়ানের তো ভালোই লাগছিল। তার পরের সিনে দেখা যায় ইউর বাবা জিয়ানের বাবার সাথে দেখা করতে আসে আর আমরা এখানে জানতে পারি 20 বছর আগে যখন স্পিংসি হোটেল বানানো হয়েছিল তখন ইউর বাবা
মিস্টার লিনের এই হোটেলে ইনভেস্ট করেছিল, কিন্তু ইউর বাবা আর জিয়ানের বাবার হোটেল নিয়ে আলাদা আলাদা প্ল্যান ছিল। এই জন্য জিয়ানের বাবা রেগে ইউর বাবাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। আর এখন ইউর বাবা ফিরে এসেছে স্পিংসি হোটেলটা দখল করার জন্য। ইউ তো তার বাবাকে এসব করতে নিষেধ করে। এদিকে জিয়ান তো এই সব কিছু নিয়ে অনেক বেশি পেরেশানিতে ছিল। ইরা তার অনেক খেয়াল রাখে এবং সবসময় জিয়ানকে সাপোর্ট করে। এসব কিছু দেখে জিয়ানও ইরার উপর অনেক খুশি হয়। কিছুক্ষণ পর জিয়ান জানতে পারে কোম্পানিতে ইমার্জেন্সি বোর্ড মিটিং ডাকা হয়েছে। টিওয়াই কোম্পানি ওনাদেরকে খুবই ভালো একটা অফার করেছে। বর্তমানে হোটেলের সাথে কম্পিটিশন করার জন্য তারা অনেক সুযোগ সুবিধা পাবে। ওনার এই অফারে বেশিরভাগ শেয়ার হোল্ডাররাই রাজি হয়ে যায়। এতে করে ওদের হোটেলটা টিওয়াই কোম্পানির আন্ডারে চলে যাবে, যেটা জিয়ান একদমই চাইছিল না। জিয়ান তার বাবাকে বলে, আপনি কিভাবে হোটেলের মালিকানা অন্য কাউকে দিতে রাজি হলেন? আপনি আর মা মিলে এই হোটেলটা বানিয়েছিলেন। আপনি তো মায়ের মৃত্যুর আগে প্রমিস করেছিলেন হোটেলটা সবসময় রক্ষা করবেন। তাহলে আপনি কি আমার মাকে মিথ্যা বলেছিলেন? এই কথা শুনে তার বাবা তো প্রচন্ড রেগে ওকে একটা সজোরে চড় মারে আর বলতে থাকে, স্বার্থপরের মতো কথা বলা বন্ধ করো। আমাদের এই হোটেলটা অনেক পুরনো, বর্তমানে ডিজাইন করা হোটেলের সাথে টিকে থাকতে পারবে না। ব্যবসা আবেগ দিয়ে চলে না। বাবার এমন ব্যবহারে জিয়ান তো অনেক কষ্ট পায়। সে তার মন ভালো করার জন্য ইরাকের সাথে নিয়ে অন্য একটা শহরে ঘুরার জন্য চলে আসে। এখানে তারা রাতের বেলা একটা হোটেলে ওঠে, যেখানে তারা দুজনে একই রুমে থাকার সিদ্ধান্ত নেয়। তবে তারা দুজনে এখানে অনেক লজ্জা পাচ্ছিল। বেচারা জিয়ান তো লজ্জায় বিছানা থেকেই পড়ে যায়। এবার নার্ভাসনেস কমানোর জন্য তারা দুজনে এসে ড্রিঙ্কস করতে থাকে। ইরা জিজ্ঞাসা করে, হোটেলটা টিকিয়ে রাখার জন্য তুমি এতটা চেষ্টা কেন করছো? জিয়ান বলে, আমার মা আর বাবা মিলে এই হোটেলটা বানিয়েছিল। মা এই হোটেলটাকে নিজের ঘরই মনে করত। এখানে আমাদের পরিবারের অনেক স্মৃতি রয়েছে, কিন্তু আমি এই হোটেলটাকে কোনোভাবেই রক্ষা করতে পারছি না। ইরা ওকে সান্ত্বনা দেয়। আর এভাবে তারা দুজনে অনেকটা কাছাকাছি চলে আসলে জিয়ান তাকে কিস করে। তারপর তারা একটু রোমান্টিক হয়ে দুজনে সুন্দর একটা রাত কাটায়। সকালে ঘুম থেকে ওঠার পর জিয়ান তো আবারও ঘাবড়ে নিচে পড়ে যায়। এই দেখে ইরা হাসতে থাকে। এদিকে ইসু যখন জানতে পারে টিওয়াই কোম্পানি স্পিংসি হোটেলটা দখল করার চেষ্টা করছে, ও তো অনেক রেগে ইউর কাছে গিয়ে তার চুল ধরে মারতে থাকে আর বলে, তুমি ইরাকে পাওনি বলে এখন জিয়ানের থেকে প্রতিশোধ নিচ্ছ? ইউ বলে, আরে থামো, আমি এসব কিছুই করিনি, সবকিছু করেছে আমার বাবা। এ নিয়ে আমাদের ঝগড়া হয়েছে, সবাই কেন আমাকেই দোষ দিচ্ছে। ইসু বলে, ও তুমি কিছু করনি? নাও তাহলে তোমার চুল ফিরিয়ে নাও। মানে সে ইহুর চুল এত জোরে টেনেছিল যে বেচারা ছেলেটার এতগুলো চুল ছিঁড়ে এসেছে। তখনই ইউ দেখে ওর কাঠগুলো কাজ করছে না। আসলে সে তার বাবাকে সাহায্য করছে না বলে ওর বাবাই ওর সব কার্ডগুলো ব্লক করে দিয়েছে। অন্যদিকে জিয়ান আর ইরা যে হোটেলে উঠেছিল সে হোটেলটা নিয়ে কথা বলছিল। এই হোটেলের অনেক জিনিস আধুনিক, সকল কিছু রোবট নিয়ন্ত্রণ করে। তবে এটা বয়স্কদের জন্য বেশি একটা সুবিধার না, ওনারা তো এসব ব্যবহার করতে পারে না, ফলে এখানে থাকাটাও ওনাদের জন্য আরামদায়ক না। ইরা তখন বলে, তবে আমাদের স্পিংসি হোটেলের অনেক ভালো রিভিউ আছে, লোকজন আমাদের হোটেলে এসে বাড়ির মতো অনুভব করতে পারে, সেখানে সবকিছুই তাদের অনেক পছন্দের। আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি চাইলে কিন্তু হোটেল বিজনেসের পাশাপাশি তোমাদের হোটেল প্রোডাক্টও বিক্রি করতে পারো। যারা সেগুলো কিনবে তারা স্পেশাল সুবিধা পাবে, সাথে ডেলিভারিও ফ্রি পাবে। জিয়ানের কাছে এই আইডিয়াটা অনেক ভালো লাগে। তখনই আবার জিয়ান জানতে পারে তার বাবা আগামীকালই হোটেল ট্রান্সফারের কন্ট্রাক্টে সাইন করবে। তবে জিয়ানও হার মানার ছেলে ছিল না, সে শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকে আর অনেকগুলো বিজনেস প্ল্যান বানাতে থাকে। পরের দিন মিটিং এ ওর বাবা যখনই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে যাবে তখনই জিয়ান এসে সেখানে বলতে থাকে, টিওয়াই কোম্পানির বিনিয়োগের ফলে হয়তো আমাদের হোটেলটা অনেক আধুনিক হয়ে যাবে, কিন্তু সকল বয়সের লোকদের জন্য সেটা আরামদায়ক হবে না। ও সবাইকে নিজের নতুন প্ল্যানের ব্যাপারে বলতে থাকে যে কাস্টমাররা সবসময় আরামদায়ক একটা জায়গা চায় আর নতুন বিজনেসের প্ল্যান দিয়ে সে হোটেলের প্রফিটও আরো বাড়াতে পারবে। এই জন্য সে সবার কাছে 3 মাস সময় চায়। শেয়ার হোল্ডাররাও তার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে তারা সবাই মিলে কঠোর পরিশ্রম করতে শুরু করে দেয়। ইসু আর ইউও তাদেরকে সাহায্য করতে থাকে আর এখন তাদের 4 জনের মধ্যেই অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল।
এমনকি ইউ তো তার বাবার বিপক্ষে গিয়ে নতুন নতুন ইনভেস্টরের সাথে দেখাও করিয়ে দেয়। এভাবে তারা নিজেদের কাজ চালিয়ে যেতে থাকে। এখান থেকে কাহিনী সোজা 3 মাস পরে চলে আসে। এখন হোটেলের প্রফিট অনেকটাই বেড়ে গিয়েছে, কিন্তু তারা তাদের টার্গেট ফিল আপ করতে পারেনি। এজন্য জিয়ানের মনটা একটু খারাপ ছিল। তবে ইরা তাকে সান্ত্বনা দেয়। পরের দৃশ্যে ওদের হোটেলের এক বৃদ্ধ দম্পতি ম্যারেজ অ্যানিভার্সারির অনুষ্ঠান ছিল। এই সময় জিয়ানের বাবার ওনার স্ত্রীর কথা মনে পড়ে। ওনারা দুজন মিলে কত কষ্ট করে এই হোটেলটা বানিয়েছিল, নিজেদের হাতে এই হোটেলটা সাজিয়েছিল। ওনারা বলেছিল ওনাদের বিয়ের 30 বছর পর ওনারা এখানে এভাবেই অনুষ্ঠান করবে। কিন্তু কয়েক বছর পরই জিয়ানের মা অসুস্থ হয়ে মারা যায়। তবে মারা যাওয়ার আগে তিনি জিয়ানের বাবাকে বলে গিয়েছিলেন জিয়ানের বাবা যেন এই হোটেলটা আর জিয়ানকে সবসময় আগলে রাখে। এইসব কথা মনে করে জিয়ানের বাবা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এই সময় ইরা ওনার সঙ্গে কথা বলতে আসে। তবে এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের দিন শেয়ার হোল্ডারদের মিটিং ছিল। জিয়ান বলে, আমার টার্গেট হয়তো আমি পূরণ করতে পারিনি, তবে দেখুন আমি আমাদের প্রফিট অনেকটাই বাড়িয়েছি। আমাকে আরো 1 বছর সময় দিলে আমি আমাদের প্রফিট আরো বেশি বাড়াতে পারবো। দয়া করে আমাকে সময় দিন। তবে কেউই তাকে সময় দিতে চায় না। এবার শেয়ার হোল্ডাররা যখনই কন্ট্রাক্টে সাইন করতে যাবে তখনই জিয়ানের বাবা বলে ওঠে, যদি হোটেলের মালিকই এই কন্ট্রাক্টে সাইন না করে তাহলে কেউই কিছু করতে পারবে না। উনি এখানে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে আর হোটেল ট্রান্সফার করতে নিষেধ করে দেয়। উনি সবাইকে বলতে থাকে মাত্র 3 মাসে জিয়ান এই হোটেলের অনেক প্রফিট এনেছে, ভবিষ্যতে সে আরো অনেক ভালো করবে। বাবার সাপোর্ট পেয়ে জিয়ানও অনেক খুশি হয়। তবে মিস্টার লিন তো রেগে এখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় তারা 4 জন মিলে সেলিব্রেট করতে থাকে। জিয়ান ইস্যু আর ইউকেও অনেক ধন্যবাদ জানায় সবসময় তার পাশে থাকার জন্য। এখন তারা আরো ভালো বন্ধু হয়ে যায়। পরের দৃশ্যে জিয়ানের বাবা তার জন্য নুডলস রান্না করে। জিয়ান তো এই নুডলস খেয়ে একদম কেঁদে ফেলে আর বলতে থাকে একদম মায়ের মতো রান্না হয়েছে। তার বাবা বলে, আসলে আমি তোমার মাকে রান্না শিখিয়েছিলাম। জিয়ান জিজ্ঞাসা করে, আপনি হঠাৎ করে আপনার ডিসিশন কেন চেঞ্জ করেছেন? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ইরা ওনাকে অনুরোধ করেছিল যেন হোটেলের মালিকানা ট্রান্সফার না করে, কারণ জিয়ান এই হোটেলটাকে নিজের বাড়ি মনে করে, যেটা তার বাবা মা মিলে তৈরি করেছে। ইরা আরো বলে, আপনি তো আপনার পরিবারকে ভালো রাখার জন্যই এত কিছু করছেন। বেশি টাকা কামাতে গিয়ে যদি পরিবারের গুরুত্বটাই কমে যায় তাহলে আপনি কি একজন বাবার হাজবেন্ড হিসেবে হেরে যাবেন না? ইরার এই কথা শুনেই জিয়ানের বাবা ওনার সিদ্ধান্ত চেঞ্জ করেছিল আর বর্তমানে তিনি জিয়ানকে বলে, ইরা একদম তোমার মায়ের মতো। আমি তো আমার ক্ষমতা দিয়ে এবারের মতো হোটেলটা বাঁচিয়ে দিয়েছি, তবে বাকিটা তোমার হাতে। জিয়ানও কথা দেয় যে সে তার বাবাকে কখনোই নিরাশ করবে না, অবশ্যই সে হোটেলকে টপ 1-এ নিয়ে আসবে। তার পরের সিনে দেখা যায় জিয়ান আর ইরা আজকে একসাথে ডিনার করতে আসে। ইরা তাকে জানায় কিছু সময়ের জন্য আমাকে বিদেশে চলে যেতে হবে। আসলে জিয়ানের বাবা ইরাকে বলেছিল তুমি যদি ভবিষ্যতে আরো ভালোভাবে জিয়ানের পাশে থাকতে চাও তাহলে তোমার উচিত হবে বিদেশে গিয়ে 2 বছরের জন্য ব্যবসা নিয়ে পড়াশোনা করে আসা। ধরে নাও এটা তোমার জন্য একটা পরীক্ষা। ইরাও এতে রাজি হয়ে যায়। তবে জিয়ান চাচ্ছিল না ইরা তার থেকে দূরে যাক। তবে ইরা যেহেতু চাচ্ছে তাই জিয়ানও তাকে সাপোর্ট করে। তো তারা একসাথে অনেকটা সময় কাটায়। জিয়ান বলে, আমি তোমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে ইসু আপাতত সব কাজ ছেড়ে ওয়ার্ল্ড ট্যুরে যেতে চায়। তখনই সেখানে ইউর সঙ্গে তার দেখা হয়ে যায়। ইউ যখন জানতে পারে ইসু একা ট্যুরে যাচ্ছে তখন সে ইসুকে বলে, আমি কি তোমার সঙ্গী হতে পারি? ইসু তো হেসে তার হাতটা ধরে। অর্থাৎ এখানে তারা দুজনও এক হয়ে যায়। আসলে এতদিনে তারা দুজনই মুভ অন করে নিয়েছিল এবং একজন অপরজনের প্রতি ইন্টারেস্ট ফিল করছিল। আর অবশেষে তাদেরও ডেট শুরু হয়ে যায়। পরের দিন ইরার ফ্লাইট ছিল। সবাই তাকে বিদায় দিতে আসে, কিন্তু জিয়ান ইমার্জেন্সি মিটিং এ পড়ে যায়, এজন্য আসতে পারে না। ইরা তো গাড়িতে বসে অনেক কান্না করছিল আর জিয়ানকে উদ্দেশ্য করে বলছিল, শয়তান কোথাকার, আমি 2 বছরের জন্য চলে যাচ্ছি, আমার সঙ্গে দেখা করতেও আসলো না, একটা কল বা মেসেজও করলো না। ঠিক আছে, আমি আর কখনো তোমার কল আর মেসেজের রিপ্লাই দিব না। এই শুনে ড্রাইভার তো থেমে যায়, কারণ ড্রাইভার আর কেউ ছিল না, জিয়ানই ছিল। সে গাড়ি থেকে নেমে ইরাকে এসে জড়িয়ে ধরে আর বলে, তুমি ভাবলে কি করে যে তুমি চলে যাচ্ছ আর আমি আসবো না?
ইরা কান্না করলে জিয়ান তাকে সান্ত্বনা দেয় আর বলে সবসময় নিজের খেয়াল রাখার জন্য, সাথে এটাও বলে ভুলেও কিন্তু অন্য কারোর প্রেমে পড়ার সাহস করো না। ইরা তো এই কথা শুনে হেসে ফেলে। তারপর ইরা বিদেশে চলে আসে। এভাবেই সময় পার হতে থাকে। জিয়ান তার কাজে অনেক ব্যস্ত হয়ে পড়লেও সবসময় ইরাকে মিস করত। ইরাও তার পড়াশোনায় অনেক ব্যস্ত হয়ে পড়ে। এখান থেকে কাহিনী 1 বছর পরে চলে আসে। অবশেষে জিয়ান তার পরিশ্রমের ফল পায়, মানে তাদের হোটেলটা টপ অনে চলে এসেছে, যার জন্য সে অ্যাওয়ার্ডও পায়। তার পরের সিনে দেখা যায় ইসু আর ইউ একসাথে জিয়ানকে তাদের বিয়ের কার্ড দিতে এসেছে, কারণ তারা খুব জলদি বিয়ে করতে যাচ্ছে। তারা দুজনে অনেক বেশি খুশি ছিল। তবে এখানে জিয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়, কারণ ইদানিং তার ইরার সঙ্গে ভালো করে কথাই হয় না। যাক, পরের দিন অফিসে এসে জিয়ান খেয়াল করে তার ইনসোমনিয়া দূর হওয়ার কারণে এখন তার ডার্ক সার্কেল গুলো চলে গিয়েছে। এত তো সে অনেক খুশি হয়। তখনই হঠাৎ জিয়ান দেখে তার বাবার সাথে ইরাও ফিরে এসেছে। এই দেখে সে তো পুরাই অবাক। তবে ইরা তো এখানে এসে অনেক অ্যাটিটিউড নিয়ে তার সঙ্গে কোনো কথা না বলেই মিটিং রুমে চলে আসে। আসলে ইরা এখন মার্কেটিং ডিপার্টমেন্টের নতুন একজন ডিরেক্টর হিসেবে জয়েন করেছে। ও কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল, জিয়ানকে পর্যন্ত পাত্তা দিচ্ছিল না। এদিকে জিয়ান তো কিছুই বুঝতে পারে না যে হচ্ছেটা কি। যাক, সন্ধ্যার সময় ইরা তো এরকম একটা রূপ নিয়ে জিয়ানকে একটা গিফট বক্স দেয়, যেটার ভিতরে তাদের সকল স্মৃতিগুলো রাখা ছিল। তারপর ইরা ওয়েডিং ড্রেস পরে জিয়ানকে এসে বিয়ের জন্য প্রপোজাল করে। জিয়ানের বাবা বলে, আমি আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। আসলে এই পুরোটাই ওদের সবার প্ল্যান ছিল, কিন্তু এ সম্পর্কে জিয়ান কিছুই জানতো না, কারণ ইরা তাকে সারপ্রাইজ দিতে চাইছিল। ইরা বলে, এই 1 বছর আমি অনেক কষ্টে কাটিয়েছি, আমি ঠিক মতো ঘুমাতেও পারিনি। 2 বছরের কোর্স আমি 1 বছরে শেষ করেছি, যেন তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে পারি। তুমি যদি এই আংটিটা পরো তাহলে তুমি একেবারের জন্য আমার হয়ে যাবে, কখনো আমাকে ডিভোর্সও দিতে পারবে না, এমনকি অন্য মেয়েদের দিকে তাকাতেও পারবে না, সারা জীবন আমার সাথেই থাকতে হবে। জিয়ান বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনোই ছেড়ে দিব না। এই বলে সেও ইরাকে বিয়ের জন্য প্রপোজাল করে। ইরা তার হাতটা বাড়িয়ে দেয় আর জিয়ান তাকে আংটি পরিয়ে দেয়। এখানে থাকা সবাই তাদের দুজনের জন্য অনেক বেশি খুশি ছিল। এবার তারা দুজন তো এতদিন পরে এক হতে পেরে রোমান্স করতে চলে আসে। আর তাদের এরকম রোমান্সের সিন দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।